আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। সরকার ১ মাসের মধ্যে রামিসার হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে, প্রধানমন্ত্রী। বন্ধ কারখানা চালু করতে ৬০,০০০ কোটি টাকার প্রণোদনা ঘোষণা। নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মির্জা ফখরুল। নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যে শালীনতা খুঁজে পায় না, পানি সম্পদ মন্ত্রী। শিশু রামিসার ডিএনএ রিপোর্ট হস্তান্তর করল সিআইডি। হাজীদের সর্বোচ্চ সেবা দিলে ৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা, ধর্মমন্ত্রী। স্থানীয় সরকারের ১৭ বছরে দুর্নীতির অনুসন্ধানে কমিটি গঠন। পর্তুগালে এনসিপি নেতার উপর ডিম নিক্ষেপ হামলা। ভোলার সাবেক এমপি ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন। ধর্ষণ চেষ্টায় মাদ্রাসার প্রধান শিক্ষককে গণপিটুনির পর পুলিশে দিল জনগণ। ফের মার্কিন হামলার আশঙ্কা, পশ্চিমাঞ্চলীয় আকাশসীমা বন্ধ করল ইরান। তেলাপোকা জনতা পার্টির ওয়েবসাইট বন্ধ করে দিল ভারত সরকার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী শিশু রামিসা আক্তারকে হত্যার ঘটনায় অভিযুক্ত সোহেল রানার সর্বোচ্চ শাস্তি দ্রুত নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার ২৩ মে বিকেলে ময়মনসিংহের ৩০ সালের নজরুল মঞ্চে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্ম জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। তারেক রহমান বলেন, শিশু ও নারী নির্যাতনের ঘটনায় সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অপরাধ কোনোভাবেই সহ্য করা হবে না। তিনি বলেন, রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাল্লাহ আগামী ১ মাসের মধ্যে নিশ্চিত করা হবে। সেই সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড। ভবিষ্যতে আর কোনো ব্যক্তি এভাবে শিশু বা নারী নির্যাতন করার সাহস না পায়। তিনি আরো বলেন, বিচার প্রক্রিয়া নির্ধারিত আইনি কাঠামোর মধ্যে দিয়েই সম্পন্ন হবে এবং এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। ২৫ লাখের বেশি মানুষের কর্মসংস্থানের লক্ষ্যে বন্ধ কারখানা চালু করার উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এ উদ্দেশ্যে ৬০,০০০ কোটি টাকার প্রণোদনা তহবিল ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। শনিবার ২৩ মে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্রণোদনার ঘোষণা দেন গভর্নর মোহাম্মদ মুস্তাকুর রহমান। এ সময় গভর্নর বলেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে বন্ধ শিল্প কারখানা আবার চালু হবে, রপ্তানি ও রেমিটেন্স বাড়বে, গ্রামীণ অর্থনীতি চাঙা হবে এবং সামগ্রিকভাবে দেশের অর্থনীতিতে নতুন গতি ফিরে আসবে। তিনি বলেন, গত ৩ বছরে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধারাবাহিকভাবে কমেছে। আগে যেখানে জিডিপি প্রবৃদ্ধি ছিল ৫.৮%, পরে তা ৪.২% নেমে আসে। বর্তমানে প্রবৃদ্ধি ৩.৭% দাঁড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে গার্মেন্টস, টেক্সটাইল, স্টিল, সিরামিক, তথ্য প্রযুক্তি ও উৎপাদন খাতে বড় ধরনের ধাক্কা লেগেছে। বাংলাদেশ ব্যাংকের ঘোষিত ৬০,০০০ কোটি টাকার প্যাকেজের মধ্যে ৪১,০০০ কোটি টাকা পুনঃ অর্থায়ন স্কিমের আওতায় দেওয়া হবে। বাকি ১৯,০০০ কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব তহবিল থেকে বিতরণ করা হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণ এবং দেশের সার্বিক উন্নয়নে প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার ২৩ মে আইইবির ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংবর্ধনা ও সমাপনী অনুষ্ঠানে বক্তৃতা করছেন এলইজিডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী দিনগুলোতে দেশের প্রকৌশলীরা তাদের এই গুরুত্বপূর্ণ ভূমিকা যথাযথভাবে পালন করবেন। শনিবার ২৩ মে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশের আইইবির ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিগত সরকারের উন্নয়ন প্রকল্পের নামে দুর্নীতির তীব্র সমালোচনা করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে শুধু পিরোজপুর জেলাতেই এলজিআরডি মন্ত্রণালয়ের মাধ্যমে ৩৫,০০০ কোটি টাকা লুটপাট হয়ে গেছে। দেশের এই অর্থ অপচয় ও দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যে শালীনতা খুঁজে পায় না বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এনি। শনিবার ২৩ মে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে নোঙর ট্রাস্ট আয়োজিত জনসম্পৃক্ত নদী ব্যবস্থাপনা শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন,
ডে 1 থেকে প্রধানমন্ত্রী কি কাজগুলো করছেন এবং প্রকারান্তে ওই কাজগুলো নিয়ে বিরোধী দলের নেতারা যেভাবে অট্টহাসি দিচ্ছেন, অসহযোগিতা করছেন এবং বিভিন্ন ভাষায় কথা বলছেন, এটা জাতি প্রত্যাশা করতে পারে না। তিনি বলেন, আমরা ছাত্র রাজনীতি করেছি, আজকে থেকে নয়, 35 থেকে 40 বছর আগে থেকে আমরা ছাত্র রাজনীতি করতে করতে আজকে এখানে এসেছি। আমাদের রক্ত, শ্রম, ঘাম, জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাসিত জীবনে ছিলেন। পানি সম্পদ মন্ত্রী বলেন, রাজনীতির মধ্যেও শালীনতা থাকবে, রাজনীতির মধ্যেও তো শৃঙ্খলা থাকবে। অশালীন এগুলো তো আমাদেরকে হিসাব নিকাশের মধ্যে আনতে হবে। তিনি প্রধানমন্ত্রীকে নিয়ে কথা বলেন, প্রধানমন্ত্রীর পরিবার নিয়ে কথা বলেন। রাজধানীর পল্লবীতে ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার 7 বছরের শিশু রামিসার ডিএনএ রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। শনিবার 23 মে বিকেলে এই রিপোর্ট হস্তান্তর করা হয়। সিআইডি জানায়, রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় ডিএনএ ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। সব ফরেনসিক রিপোর্ট তদন্তকারী কর্মকর্তারা হাতে তুলে দেওয়া হয়েছে। এদিকে শনিবার দুপুরে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ডিএনএ রিপোর্ট 72 ঘন্টার মধ্যে পেলে ঈদের আগে চার্জশিট গঠন করা হবে। তিনি আরো বলেন, ডিএনএ না করে চার্জশিট দেওয়া হলে বিচার প্রশ্নবিদ্ধ হবে। এ ধরনের মামলায় ডিএনএ খুব গুরুত্বপূর্ণ প্রমাণ। পবিত্র হজে হাজিদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে হজ গাইডদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মুফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি বলেছেন, হাজিদের প্রকৃত সেবার বড় দায়িত্ব গাইডদের উপরেই বর্তায়। যারা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে হাজিদের খেদমত করবেন, তাদের জন্য ব্যক্তিগতভাবে 5 লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেন তিনি। শুক্রবার সৌদি আরবের পবিত্র হজে আগত হাজিদের সেবায় নিয়োজিত ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারী, হজ গাইড এবং সংশ্লিষ্টদের নিয়ে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ধর্মমন্ত্রী কায়কোবাদ বলেন, হাজিদের মতামত ও মূল্যায়নের ভিত্তিতে সেরা গাইড নির্বাচন হবে। একটি কমিটির মাধ্যমে যাচাই বাছাই করে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান নির্ধারণ করা হবে এবং তাদের মধ্যে পুরস্কার অর্থ বন্টন করা হবে। তিনি আরো বলেন, যেসব হাজি তাদের গাইডের সেবায় সন্তুষ্ট হয়ে প্রশংসাপত্র দেবেন, সেই গাইডদের বিশেষভাবে মূল্যায়ন করা হবে। গত 17 বছরে স্থানীয় সরকারের সার্বিক কার্যক্রমে দুর্নীতি হয়েছে কিনা সে বিষয়ে অনুসন্ধানের জন্য 7 সদস্যের কমিটি গঠন করেছে সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে সম্প্রতি এক অফিস আদেশে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়েছে। স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালককে নবগঠিত কমিটির আহ্বায়ক করা হয়েছে। পাশাপাশি কমিটির সদস্য সচিব হিসেবে রয়েছেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব, পরিকল্পনা 1 অধিশাখা মোহাম্মদ শামসুল ইসলাম। কমিটির কার্যপরিধির বিষয়ে অফিস আদেশে বলা হয়েছে, নবগঠিত এই কমিটি জানুয়ারি 2009 থেকে 17 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত সময়ে স্থানীয় সরকার বিভাগ এবং এর আওতাধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রমে কোনো অনিয়ম বা দুর্নীতি হয়েছে কিনা সেই বিষয়ে আগামী 60 দিনের মধ্যে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রস্তুত করবে। এক্ষেত্রে কমিটি প্রতিবেদন প্রস্তুতকালে যথাসম্ভব তথ্য প্রমাণ সংগ্রহ করবে। সেই সঙ্গে কমিটির প্রয়োজনীয় সদস্য কো-অপ্ট করতে পারবে বলেও অফিস আদেশে উল্লেখ রয়েছে। পর্তুগালের লিসবনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আক্তার হোসেনের উপর হামলার একটি ভিডিও শনিবার ভোরে ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি কোন সময়ের তা নিশ্চিত হওয়া যায়নি, তবে হামলার ঘটনার বিষয়ে আজ বাংলাদেশ সময় সকাল 9টার দিকে আক্তার হোসেনের ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেওয়া হয়েছে। এতে তিনি লিখেছেন, আজকে পর্তুগাল এনসিপির দায়িত্বশীলদের সাথে মিটিং ছিল। মিটিং শেষ হওয়ার সাথে সাথে পর্তুগাল ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাকে পেছন থেকে অস্ত্রসহ অতর্কিত হামলা করে। ভিডিওতে দেখা যায় একটি পার্কে আক্তার 2 জন ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন। হঠাৎ এক যুবক এসে তার উপর ডিম নিক্ষেপ করেন। পরে আরো 2 যুবক একই কাজ করেন। বেশ কয়েকবার ডিম নিক্ষেপের পর ওই যুবকেরা আক্তারকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করেন। পরে আক্তার দৌড় দিয়ে ওই জায়গা থেকে সরে যান। ভোলা বুরহানুদ্দিন দৌলত খান আসনের সাবেক সংসদ সদস্য, আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও উপদেষ্টা সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার 23 মে সন্ধ্যা 6টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল 90 বছর। তিনি স্ত্রী, 2 ছেলে ও 1 কন্যা সহ
বহু গুণগ্রাহী রেখে গেছেন। অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সহসভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থা বাসাসের সাবেক চেয়ারম্যান ছিলেন। সাভারের বিরুলিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে একটি মাদ্রাসায় এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসার প্রধান শিক্ষক কামরুজ্জামানকে স্থানীয়রা আটক করে গণপিটুনির পর পুলিশের কাছে সোপর্দ করেছেন। শনিবার 23 মে মাদ্রাসায় এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ ওঠে। স্থানীয় সূত্রে জানা যায়, ধর্ষণ চেষ্টার বিষয়টি জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে এলাকাবাসীরা অভিযুক্ত শিক্ষককে অবরুদ্ধ করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন। ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থা পশ্চিম ইরানের আকাশসীমা সাময়িকভাবে বন্ধের ঘোষণা দিয়েছে। শনিবার 23 মে মার্কিন সামরিক বাহিনী ইরানের বিরুদ্ধে সম্ভাব্য নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে বলে খবর পাওয়ার পর এ ঘোষণা দেওয়া হয়। একই সময়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে একটি সম্ভাব্য চুক্তিতে পৌঁছানোর কূটনৈতিক প্রচেষ্টাও অব্যাহত রয়েছে বলে জানা গেছে। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, তেহরানের ফ্লাইট ইনফরমেশন রিজিয়নের পশ্চিমাঞ্চলে অবস্থিত বিমানবন্দরগুলোতে সকল বেসামরিক ফ্লাইটের অনুমতি স্থগিত করা হয়েছে। তেহরানের মেহরাবাদ ও ইমাম খোমেনি বিমানবন্দরের পাশাপাশি ইস্পাহান ও ইজাজদের বিমানবন্দর সহ সারা দেশে মাত্র 8টি বিমানবন্দর চালু রয়েছে। এমনকি সেই বিমানবন্দরগুলোতে ফ্লাইট চলাচল সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত দিনের আলোতে সীমাবদ্ধ করা হয়েছে এবং বিমান সংস্থাগুলোকে প্রতিটি ফ্লাইটের জন্য বেসামরিক বিমান চলাচল সংস্থা থেকে নতুন করে অনুমোদন নিতে হচ্ছে। ভারতে ক্ষমতাসীন দলকে ব্যঙ্গ করে গড়ে ওঠা একটি জনপ্রিয় অনলাইন রাজনৈতিক আন্দোলনের অফিসিয়াল ওয়েবসাইট দেশটির সরকার বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। ককরোচ জনতা পার্টি সিজেপি বা তেলাপোকা জনতা পার্টি নামের এই ব্যঙ্গাত্মক আন্দোলনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক শনিবার 23 মে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সাবেক টুইটারে জানান, তাদের মূল ওয়েবসাইটটি সরকারি হস্তক্ষেপে বন্ধ করা হয়েছে। বোস্টন ইউনিভার্সিটির এই শিক্ষার্থী একই সাথে অভিযোগ করেন, ওয়েবসাইট বন্ধের পাশাপাশি তার ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং আন্দোলনের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজটি হ্যাক করা হয়েছে। চলতি মাসের শুরুর দিকে ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত বেকার যুবকদের তেলাপোকার সাথে তুলনা করে একটি মন্তব্য করেছিলেন। তার এই মন্তব্যের প্রতিবাদে এবং ব্যঙ্গাত্মক জবাব দিতে মাত্র এক সপ্তাহ আগে অভিজিৎ দীপক এই আন্দোলনের সূচনা করেন। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।